প্রথম কোশ্চেনে বলা হলো নিম্নলিখিতগুলোকে নাইট্রোজেন বেস ও নিউক্লিওসাইড রূপে শ্রেণীবদ্ধ করো। দেওয়া আছে এডিনিন, সাইটিডিন, থাইমিন, গুয়ানোসিন, ইউরাসিল এবং সাইটোসিন। আমরা জানি এডিনিন, থাইমিন, ইউরাসিল এবং সাইটোসিন হলো নাইট্রোজেন বেস। এছাড়া বাকি সাইটিডিন এবং গুয়ানোসিন হলো নিউক্লিওসাইড। এগুলিকে এখানে আলাদা করে লেখা হয়েছে। এখন দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে যদি একটি দ্বিতন্ত্রী ডিএনএতে 20% সাইটোসিন থাকে তবে সেই ডিএনএতে এডিনিনের শতকরা হার নির্ণয় করো। আমাদের 20% সাইটোসিন দেওয়া হয়েছে, আমাদের এডিনিনকে নির্ণয় করতে হবে। আমাদের সাইটোসিন 20% দেওয়া হয়েছে প্রদত্ত। আমরা জানি সাইটোসিন আর গুয়ানিনের মান একই হবে এবং এটাও জানি এডিনিন এবং থাইমিনের মানও একই হবে। তাই আমরা কি করলাম, সবগুলিকে যোগকারী লিখে 100% করা হলো এবং এখানে এই সবগুলির মান বসিয়ে দিলাম। যেহেতু এ এবং টি একই, তো টির জায়গায় আমরা এ মান বসিয়ে দিলাম। এভাবে ক্যালকুলেশন করে এর মান বেরিয়েছে 30। সুতরাং এখানে এডিনিনের শতকরা হার হলো 30%। এখন 3 নম্বর কোশ্চেনে বলা হলো যদি ডিএনএর একটি তন্তুর সজ্জাক্রম নিম্নলিখিতভাবে লেখা হয় তবে 5' to 3' অভিমুখে এর পরিপূরক সজ্জাক্রমটি কী হবে তা লিখো। তো এর জন্য আমাদের এটাকে তুলে নিতে হবে। আমাদের এটা দেওয়া আছে, এর পরিপূরক সজ্জাক্রম আমরা বার করব। এর পরিপূরক এ সাথে টি, টির সাথে এ, জির সাথে সি, সির সাথে জি, এরকম এটিজিসি, টিএসিজি। সেমভাবে এটিজিসি, টিএজিসি, এরকমভাবে এটা 7 বার রিপিট হয়েছে। এবার আমরা এর পরিপূরক সজ্জাক্রম নির্ণয় করলাম, কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছে 5' to 3' নির্ণয় করতে, কিন্তু এখানে আছে 3' to 5'। তো এর জন্য আমরা কি করব, এটাকে উল্টে দেব, তাহলে এটা হয়ে যাবে 5' to 3'। সেমভাবে এখানে যেটা ছিল জিসি এটি, এখানে এটা উল্টে গিয়ে জিসি এটি, জিসি এটি, জিসি এটি, জিসি এটি, এরকম হবে। চার নম্বর কোশ্চেনে বলা হলো যদি একটি ট্রান্সক্রিপশন এককে কোডিং তন্তুর সজ্জাক্রম নিম্নলিখিতভাবে লেখা হয় তবে এমআরএনএর সজ্জাক্রমটি কী হবে তা নির্ণয় করো। আমাদের কোডিং তন্তুর সজ্জাক্রমটি দেওয়া হয়েছে, আমাদের এমআরএনএর সজ্জাক্রমটি নির্ণয় করতে হবে। আমাদের কোডিং তন্তুটি দেওয়া হয়েছে, এটার থেকে আমাদের এমআরএনএ নির্ণয় করতে হবে। তো কোডিং তন্তু থেকে এমআরএনএ নির্ণয় করা খুবই সহজ। কোডিং তন্তু এবং এমআরএনএ দেখতে একই রকম,
শুধুমাত্র কোডিং তন্তুর মধ্যে যে স্থানে টি রয়েছে, থাইমিন রয়েছে, সেই স্থানে mRNA-র ইউ হবে, বাকিটা সম্পূর্ণ একই রকম হবে। ATGC, AUGC, সেম ATGC, AUGC। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডিএনএ দ্বিতন্ত্রী হেলিক্সের কোন ধর্মটির জন্য ওয়াটসন এবং ক্রিক ডিএনএ অর্ধরক্ষণশীল প্রতিলিপিকরণ পদ্ধতির প্রস্তাব করেছিলেন? ডিএনএর সেই ধর্মগুলি হল: 1 নম্বর, ডিএনএর দুটি স্ট্র্যান্ডই একে অপরের পরিপূরক। 2 নম্বর, এরা বেস পেয়ারিং নীতি অনুযায়ী ATGC জোড় বেঁধে থাকে এর জন্য। 3 নম্বর, প্রতিটি স্ট্র্যান্ড নতুন স্ট্র্যান্ড তৈরি করার ছাঁচ হিসাবে কাজ করে। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে টেমপ্লেটের ডিএনএ অথবা আরএনএর রাসায়নিক প্রকৃতি এবং এর থেকে সংশ্লেষিত নিউক্লিক অ্যাসিড সমূহের প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড পলিমারেজ উৎসেচকের তালিকা প্রস্তুত করতে। এখানে টেমপ্লেটের রাসায়নিক প্রকৃতি এবং এর থেকে সংশ্লেষিত নিউক্লিক অ্যাসিড সমূহের প্রকৃতির উপর নির্ভর করে আমাদের নিউক্লিক অ্যাসিড পলিমারেজ উৎসেচকের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তো সেটা হলো ইউক্যারিওটিক কোষে প্রধানত 3 ধরনের পলিমারেজ লক্ষ্য করা যায়। 1 নম্বর হলো ডিএনএ পলিমারেজ 1, 2, 3। এটি ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে। 2 নম্বর, আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। এটার কাজ হলো আরএনএ থেকে ডিএনএ সংশ্লেষে সাহায্য করা। এই পদ্ধতিকে রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। এটি প্রধানত ভাইরাসদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যেমন HIV ভাইরাস। 3 নম্বর হলো ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ। এর কাজ হলো ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষে সাহায্য করে। এই পদ্ধতিকে বলে ট্রান্সক্রিপশন। ইউক্যারিওটিক কোষে আরও অতিরিক্ত 3টি পলিমারেজ লক্ষ্য করা যায়। সেগুলি হলো আরএনএ পলিমারেজ 1, এটি আরএনএ ট্রান্সক্রাইব করে। 2 নম্বর, আরএনএ পলিমারেজ 2, এটি HNRNA ট্রান্সক্রাইব করে। 3 নম্বর হলো আরএনএ পলিমারেজ 3, এটি টিআরএনএ, 5SRRNA এবং SNRNA ট্রান্সক্রাইব করে। 7 নম্বর কোশ্চেনে বলা হলো ডিএনএ যে জিনগত বস্তু তা প্রমাণ করার জন্য হার্শে এবং চেজ যে পরীক্ষাটি করেছিলেন সেই পরীক্ষায় ডিএনএ এবং প্রোটিনের মধ্যে কিভাবে পার্থক্য নিরূপণ করেছিলেন এটা আমাদের বলতে। তো কিভাবে পার্থক্য নিরূপণ করেছিলেন সেটা হলো হার্শে এবং চেজ ডিএনএ এবং প্রোটিনের মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য যে কাজটি করেছিলেন সেটা আমি পয়েন্ট অনুযায়ী বলছি। 1 নম্বর, হার্শে ও চেজ ব্যাকটেরিওফাজ ভাইরাস ব্যবহার করেছিলেন যা ব্যাকটেরিয়াকে সংক্রামিত করে। ভাইরাসের শরীরে 2টি প্রধান উপাদান থাকে আমরা জানি, সেটা হলো ডিএনএ ও প্রোটিন। তারা ডিএনএ ও প্রোটিনকে আলাদা করে ভিন্ন ভিন্ন রেডিও অ্যাক্টিভ পদার্থ দিয়ে চিহ্নিত করেছিলেন। ডিএনএকে চিহ্নিত করেছিলেন 32P দিয়ে এবং প্রোটিনকে চিহ্নিত করেছিলেন 35S দিয়ে।
এইভাবে তারা ডিএনএ ও প্রোটিনের মধ্যে রেডিও অ্যাক্টিভ চিহ্ন দ্বারা পার্থক্য নিরূপণ করেছিলেন। সংক্রমণের পর দেখা যায় 32p ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে, কিন্তু 35S প্রোটিন ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে না, এটা বাইরে থেকে যায়। তাই প্রমাণিত হয় ডিএনএ জিনগত পদার্থ, প্রোটিন নয়। 8 নম্বর কোশ্চেনে আমাদের বলা হয়েছে পার্থক্য নির্ণয় করার জন্য। প্রথম পার্থক্য হলো পুনরাবৃত্তিমূলক ডিএনএ ও স্যাটেলাইট ডিএনএর মধ্যে। তারপর এমআরএনএ ও টিআরএনএর মধ্যে। 3 নম্বর টেমপ্লেট তন্তু ও কোডিং তন্তুর মধ্যে। তো প্রথমটা হলো পুনরাবৃত্তিমূলক ডিএনএ ও স্যাটেলাইট ডিএনএ। পুনরাবৃত্তিমূলক ডিএনএ এবং স্যাটেলাইট ডিএনএর মধ্যে পার্থক্যে সংজ্ঞার মধ্যে প্রথম দেওয়া হলো পুনরাবৃত্তিমূলক ডিএনএ, যে ডিএনএ সিকোয়েন্স জিনোমে বহুবার পুনরাবৃত্তি হয়, এগুলিকে পুনরাবৃত্তিমূলক ডিএনএ বলা হয়। এবং এইগুলির মধ্যে পুনরাবৃত্তিমূলক ডিএনএর মধ্যে বিশেষ অংশ রয়েছে যাদের ঘনত্ব অনুসারে স্যাটেলাইট ব্যান্ড তৈরি করে, এদের স্যাটেলাইট ডিএনএ বলা হয়। এর অবস্থান, পুনরাবৃত্তিমূলক ডিএনএর অবস্থান, এটি সম্পূর্ণ জিনোমের বিভিন্ন স্থানে পাওয়া যায়। স্যাটেলাইট ডিএনএর অবস্থান, এটি সাধারণত সেন্ট্রোমিয়ার বা হেটারোক্রোমাটিন অঞ্চলে থাকে। কাজ, পুনরাবৃত্তিমূলক ডিএনএর কাজ হলো এর কিছু অংশ নিয়ন্ত্রক বা গঠন তৈরিতে ভূমিকা রাখে। এবং এখন স্যাটেলাইট ডিএনএর কাজ হলো এটি ক্রোমোজোমের গঠন ও স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করে। এখন এমআরএনএ ও টিআরএনএর মধ্যে পার্থক্য। প্রথম কাজ, এমআরএনএ ডিএনএ থেকে জিনগত বার্তা রাইবোজোমে নিয়ে যায়। টিআরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমে পৌঁছে দেয়। গঠন, এমআরএনএর গঠন সরল একক সরল রেখা বিশিষ্ট। টিআরএনএর গঠন ক্লোভার পাতার আকৃতির মতো, মানে এখানে লবঙ্গ পাতার কথা বলা হয়েছে, লবঙ্গ পাতার আকৃতির মতো। 3 নম্বর অবস্থান, এমআরএনএ নিউক্লিয়াসে তৈরি হয় এবং পরবর্তী সময় এটি সাইটোপ্লাজমে রাইবোজোমে যায়। টিআরএনএ সাইটোপ্লাজমে উপস্থিত থাকে। বিশেষ অংশ, এমআরএনএর বিশেষ অংশ হলো কোডন। এমআরএনএর বিশেষ অংশে কোডন থাকে, টিআরএনএর বিশেষ অংশে অ্যান্টিকোডন থাকে। এখন হলো টেমপ্লেট তন্তু এবং কোডিং তন্তুর মধ্যে পার্থক্য। টেমপ্লেট তন্তু ডিএনএর যে স্ট্যান্ড এমআরএনএ তৈরির ছাঁচ হিসাবে কাজ করে তাকে টেমপ্লেট তন্তু বলে। অন্যদিকে কোডিং তন্তু ডিএনএর যে স্ট্যান্ড এর সিকোয়েন্সই এমআরএনএর মতো, একে কোডিং তন্তু বলা হয়। টেমপ্লেট তন্তুর দিক হলো 3' to 5' দিকে, কোডিং তন্তুর দিক হলো 5' to 3' দিকে। টেমপ্লেট তন্তুর কাজ, আরএনএ পলিমারেজ এই স্ট্যান্ড থেকে এমআরএনএ তৈরি করে। কোডিং তন্তুর কাজ, কোড নির্দেশ করে কিন্তু সরাসরি ট্রান্সক্রিপশনে কোনো অংশগ্রহণ করে না। এখন 9 নম্বর কোশ্চেন হলো ট্রান্সলেশনকালে রাইবোজোমের দুটি অত্যাবশ্যকীয় ভূমিকা। ট্রান্সলেশনকালে রাইবোজোমের দুটি অত্যাবশ্যকীয় ভূমিকা হলো 1 নম্বর টিআরএনএ ও এমআরএনএর মধ্যে সমন্বয় ঘটানো। রাইবোজোম এমআরএনএ কোডন ও টিআরএনএর অ্যান্টিকোডন সঠিক জোড়া বাঁধতে সাহায্য করে, যেন সঠিক অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হতে পারে। এই ছবিটার সাহায্যে স্পষ্ট বোঝা যাবে যে এই রাইবোজোমটি
mRNA এবং tRNA-কে একত্রিত করতে সাহায্য করছে। 2 নম্বর, পেপটাইড বন্ড গঠনে সাহায্য করে। রাইবোসোম পেপটিডাইল ট্রান্সফারেজ ক্রিয়ার মাধ্যমে দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড তৈরিতে সাহায্য করে, ফলে প্রোটিনের শৃঙ্খলটি গঠিত হয়, যা এই পিকচারটির সাহায্যে স্পষ্টভাবে বোঝা যাবে। 10 নম্বর কোশ্চেনটি হলো, ই কোলাই বৃদ্ধি পায় এমন একটি পালন মাধ্যমে ল্যাকটোজ যোগ করা হলে এটি ল্যাক অপেরণকে উদ্দীপিত করে, তবে পালন মাধ্যমে ল্যাকটোজ যোগ করার কিছু সময় পর ল্যাক অপেরণ বন্ধ হয়ে যায় কেন? এটার উত্তরটি হলো, ল্যাকটোজ উপস্থিত থাকলে তা রিপ্রেসর প্রোটিনকে নিষ্ক্রিয় করে ল্যাক অপেরণ চালু করে, কিন্তু কিছু সময় পরে ল্যাকটোজ ভেঙে ফুরিয়ে যায়, ফলে রিপ্রেসর আবার সক্রিয় হয়ে যায়, অপারেটর অঞ্চলে যুক্ত হয়, ফলে ল্যাক অপেরণ বন্ধ হয়ে যায়। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, নিম্নলিখিত পরিভাষাগুলির কাজ ব্যাখ্যা করো। প্রোমোটার, টিআরএনএ, অ্যাক্সন। প্রোমোটার, এটি ডিএনএর একটি অংশ যেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে ট্রান্সক্রিপশন শুরু করে। টিআরএনএ, এটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড রাইবোসোমে নিয়ে আসে এবং এমআরএনএর কোডনের সঙ্গে অ্যান্টিকোডনের জোড়া বাঁধে। এখানে এই ছবিটির সাহায্যে স্পষ্ট বোঝা যায় যে একটি টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে এমআরএনএর কোডনের সাথে টিআরএনএর অ্যান্টিকোডন একত্রিত হয়, অর্থাৎ জোড় বাঁধে। অ্যাক্সন, এটি ডিএনএ বা এমআরএনএর কোডিং অংশ যা প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য বহন করে। 12 নম্বর কোয়েশ্চেন, হিউম্যান জিনোম প্রজেক্টটিকে কেন একটি মেগা প্রজেক্ট বা বৃহৎ প্রকল্প বলা হয়? কারণ হিউম্যান জিনোম প্রজেক্টে মানব জিনোমের সম্পূর্ণ ডিএনএ সিকোয়েন্সকে নির্ধারণ করা হয়েছিল। দ্বিতীয়ত, প্রায় 3 বিলিয়ন নিউক্লিওটাইড জোড়া সিকোয়েন্স তৈরি করতে হয়েছিল। তৃতীয়ত, এতে বহু দেশ, হাজারো বিজ্ঞানী ও উন্নত প্রযুক্তি একসাথে ব্যবহার করা হয়েছিল। চতুর্থত, এতে বিপুল পরিমাণ অর্থ, সময় ও তথ্য প্রযুক্তির প্রয়োজন হয়েছিল। 13 নম্বর কোয়েশ্চেন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের প্রয়োগ। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সাহায্যে অপরাধী চেনা যায় অপরাধস্থলে পাওয়া রক্ত বা চুলের ডিএনএ দিয়ে। দ্বিতীয়ত, সন্তানের আসল মা বাবা নির্ধারণ করা যায়। তৃতীয়ত, নিখোঁজ বা অচেনা মানুষকে চেনা যায়। চতুর্থত, বংশগত রোগ খুঁজে বের করতে সাহায্য করে। পঞ্চম, প্রাণী বা উদ্ভিদের প্রজাতি আলাদা করে চিনতে কাজে লাগে। আরও অনেকগুলি কারণ রয়েছে, এখানে আমি শুধুমাত্র 5টা কারণ দিয়েছি। 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, নিম্নলিখিত বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও। ট্রান্সক্রিপশন, বহুরূপতা, ট্রান্সলেশন, বায়োইনফরমেটিক্স। ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে এমআরএনএ গঠনের প্রক্রিয়া। বহুরূপতা বলতে এখানে একই প্রজাতির মধ্যে ডিএনএ সিকোয়েন্সের ছোট ছোট পার্থক্য বা পরিবর্তনকে বহুরূপতা বলা হয়েছে এই চ্যাপ্টারে। ট্রান্সলেশন বলতে এখানে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বোঝানো হয়। এবং শেষে বায়োইনফরমেটিক্স বলতে এটি এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য, যেমন ডিএনএ, প্রোটিন সিকোয়েন্স, এগুলিকে কম্পিউটার ও সফটওয়্যার
সফটওয়্যার ব্যবহার করে বিশ্লেষণ করা হয়। এখানে বংশগতির আণবিক ভিত্তির সম্পূর্ণ অনুশীলনের কোশ্চেনগুলি সলভ করা হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো টপিককে বুঝতে চান তাহলে কমেন্ট করুন। এই অনুযায়ী আমি একটি নতুন ভিডিও নিয়ে আসব। নমস্কার।